প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো পরিভাষা। এই যে পরিভাষা, এই পরিভাষা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা প্রচুর শব্দকে গ্রহণ করেছি এবং পরিভাষার শব্দগুলোর মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষার শব্দগুলো শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে, আমাদের ভাষার শ্রীবৃদ্ধি ঘটছে। এখন এই পরিভাষা কি, পরিভাষা তো আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় যে পরিভাষা বিষয়টি কি। পরিভাষা হলো বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। এই যে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ, এগুলোকে আমরা পারিভাষিক শব্দ বলি। তো এই যে ভাবানুবাদমূলক প্রতিশব্দ, আমি আগেই বলছি যে এই শব্দগুলো কিন্তু যে কোনো ভাষাকে কি করে, সমৃদ্ধ করে। আমরা পৃথিবীর বিভিন্ন ভাষায় বা সকল ভাষায় আমরা দেখব যে পরিভাষার ব্যবহার আছে। পরিভাষার কথা বলতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টি আমাদের একটু জানা দরকার সেটা হলো বিদেশি শব্দের সাথে পরিভাষার শব্দগুলোর মধ্যে আসলে কি পার্থক্য। আমরা জানি যে আমাদের উৎপত্তিগতভাবে 5 ধরনের শব্দ আছে বাংলা ভাষায়: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো এই যে বিদেশি শব্দ, সেগুলো তো আছেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় প্রচুর শব্দ আমরা কিন্তু গ্রহণ করেছি এবং সেগুলো আমরা ব্যবহার করছি। তো সরাসরি যখন আমরা একটি বিদেশি শব্দকে ব্যবহার করি সেটাকে আমরা বলি বিদেশি শব্দ। তো এরকম অনেক ইংরেজি শব্দ আমাদের আছে, আরবি, ফার্সি, পর্তুগিজ, বিভিন্ন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ এসেছে এবং সেগুলোকে আমরা ব্যবহার করছি। কিন্তু পরিভাষা আমরা তখন বলি যখন এই বিদেশি শব্দগুলোকে আমরা গ্রহণ না করে কোনো একটি বিদেশি শব্দের আমরা অনুবাদমূলক প্রতিশব্দকে গ্রহণ করি। এই যে অনুবাদ হয়ে আসা যে প্রতিশব্দ, এটাকে আমরা বলি পারিভাষিক শব্দ। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? পারিভাষিক শব্দ হচ্ছে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ। আশা করছি আমরা বিদেশি শব্দ এবং পারিভাষিক শব্দের এই যে সংজ্ঞাগত পার্থক্য, এটি আমরা বুঝতে পেরেছি। বিদেশি শব্দ সরাসরি বিদেশ থেকে, বিদেশি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ, যেমন ইউনিভার্সিটি, এটা একটা বিদেশি শব্দ। কিন্তু যখন আমরা সেটাকে অনুবাদ করে আমাদের বাংলা একটা শব্দ তৈরি করব, বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো তোমার কিভাবে আসে বা কিভাবে গঠিত হয়, দেখো বলা হয়েছে যে ইংরেজি টার্মিনোলজি শব্দ থেকে পারিভাষিক শব্দটি এসেছে। এই যে পরিভাষা, এই পরিভাষার পরিটা হচ্ছে একটা উপসর্গ। তোমরা জানো এটা একটা সংস্কৃত উপসর্গ। পরি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ, আর তার সাথে ভাষা। তো পরি আর ভাষা যুক্ত হয়ে পরিভাষা শব্দটি গঠিত হয়েছে। সেই অর্থে পরিভাষা মানে হলো বিশেষ ভাষা, অর্থাৎ এই বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত যে শব্দ বা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত যে ভাষা, সেটাই কিন্তু পরিভাষা। তাহলে এই পরিভাষাগুলো আমরা কিন্তু, আমি একটা উদাহরণ তোমাকে একটু আগেই দিলাম তোমাদের, যে ইউনিভার্সিটি, সেটা আমরা বাংলায় ব্যবহার করেছি বিশ্ববিদ্যালয়। ঠিক তেমনি ফাইল আমরা যদি বলি নথি, রেডিও সেখানে যদি বলি বেতার। তাহলে এগুলো, এই যে অনুবাদকৃত যে শব্দগুলো, সেগুলোই কিন্তু আমাদের পরিভাষা। এই পারিভাষিক শব্দের ব্যবহারগুলো সাধারণত কোথায় হয়? বিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ধর্মতত্ত্ব, সমাজতত্ত্ব, এই বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রে আমাদেরকে পরিভাষা ব্যবহার করতে হয়। এবং বর্তমান সময়, এটা আধুনিক পৃথিবী, বিজ্ঞান ও প্রযুক্তির কিন্তু উন্নয়নের ফলে নতুন নতুন অনেক শব্দ আমাদের ভাষার ভাণ্ডারে যুক্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা অনেক শব্দেরই পরিভাষা ব্যবহার করছি। এবং ভাষা যেহেতু একটা গতিশীল প্রক্রিয়া, ফলে এই গতিশীল প্রক্রিয়ায় কিন্তু ভাষা কি হয়, সমৃদ্ধ হতে থাকে, পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনের ধারার মধ্য দিয়ে বিভিন্ন শব্দ ভাষার ভিতরে আত্মীকৃত হতে থাকে। তো এই যে বিভিন্ন শব্দ ভাষার ভাণ্ডারে যুক্ত হতে থাকে, তার মধ্যে পরিভাষা কিন্তু অন্যতম একটি যুক্ত হওয়া শব্দের একটি সমষ্টি। অর্থাৎ পরিভাষার মধ্য দিয়েও আমাদের ভাষায় অনেক অনেক শব্দ যুক্ত হচ্ছে এবং হবে, পরবর্তী সময় আরও হবে। এই পরিভাষা সম্পর্কে আমরা কয়েকজন পণ্ডিতের বা বিশেষজ্ঞের একটু অভিমত শুনতে চাই। সৈয়দ আলিয়া হাসান, তিনি বলেছেন যে বাংলা ভাষার গতি প্রকৃতির দিকে এবং বোধগম্যতার দিকে লক্ষ্য রেখে আমাদের পরিভাষা নির্মাণ করতে হবে।
যেখানে আরবি ফার্সি প্রয়োগ করা সমীচীন সেখানে আরবি ফার্সি প্রয়োগ করতে হবে, যেখানে সংস্কৃতর প্রয়োজন সেখানে সংস্কৃত। এটাই আমাদের আদর্শ হওয়া উচিত। তাহলে আমরা যখন একটি পরিভাষাকে গ্রহণ করব, আমাদের বাংলা ভাষার যে ব্যবহার রীতি বা বাংলা ভাষার যে প্রয়োগ রীতি সেটিকে লক্ষ্য করেই কিন্তু আমরা পরিভাষাটিকে যেন গ্রহণ করি। সেভাবেই আমাদেরকে পরামর্শ দিয়েছেন সৈয়দ আলিয়া হাসান। মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে যতটা সম্ভব বাংলা ভাষার ধর্ম, তার শ্রুতি মাধুর্য এবং ব্যবহারিক প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সংস্কৃত ও আরবি ফার্সি ভাষার শব্দ মূলের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের হতে পারে ইংরেজি থেকে আমাদের প্রচুর শব্দ এখন বাংলায় আসছে, বিশেষ করে পরিভাষা যেগুলো এখন কিন্তু আন্তর্জাতিক ভাষা যেহেতু ইংরেজি থেকে বেশিরভাগ শব্দ আমাদের পরিভাষা হিসেবে গৃহীত হচ্ছে। তো এই যে আমরা পরিভাষা হিসেবে গৃহীত করছি, সেই ক্ষেত্রে আমাদের বাংলা উচ্চারণ, বাংলা শব্দ, বাংলা গঠন রীতি এগুলোর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং প্রয়োজনে পরিভাষা নির্ণয় করার জন্য যেটা বলা হয়েছে, একটা বিষয় খেয়াল করবে, পরিভাষা নির্ণয় করার জন্য যে শুধু বাংলা শব্দ দিয়ে আমরা পরিভাষা নির্ণয় করবো তা না, কখনো কখনো আমরা পরিভাষার ক্ষেত্রে আরবি, ফার্সি, সংস্কৃত এসব শব্দকেও আমরা গ্রহণ করতে পারি। যদি প্রয়োজন হয় আমরা সেটা গ্রহণ করতে পারি। এই যে পরিভাষা, আমাদের পরিভাষার এখানে বলা হয়েছে 4টি বৈশিষ্ট্য আছে। 4টি বৈশিষ্ট্য আমাদেরকে মনে রেখে পরিভাষাকে নির্ণয় করতে হবে। তার মধ্যে বলা হয়েছে সর্বজন স্বীকৃত। পরিভাষার মধ্যে যে শব্দটি হবে সেটা সর্বজন স্বীকৃত হতে হবে, সবাই যেন সেটাকে গ্রহণ করে। স্বাভাবিকতা, বিশিষ্টার্থে প্রয়োগ এবং আড়ষ্টহীনতা, শব্দটা যেন আড়ষ্ট না হয়। মূল কথা যেটা বলা হয়েছে, পরিভাষার মধ্যে দিয়ে আমরা যে শব্দটি আনব, এই শব্দটি কিন্তু যেন আমাদের সবার কাছে একটি সাবলীল, গ্রহণযোগ্য এবং সবাই যেন বোঝে, সহজবোধ্য একটি শব্দ হয়, সেই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমরা কি করলাম, একটি ইংরেজি শব্দ আছে, আমরা সেটাকে কল্পিতভাবে আমরা চেষ্টা করলাম যে বাংলা একটা পরিভাষা তৈরি করা, সেটা কিন্তু প্রয়োজন নেই। যেই শব্দগুলো তোমার বিদেশি ভাষায় বহুল প্রচলিত এবং সকলেই বোঝে, সেটা বহুল ব্যবহৃত, সেইখানে তোমার পরিভাষা ব্যবহার করার বা পরিভাষা নির্মাণের চেষ্টা করার প্রয়োজন নেই। যেমন আমাদের এই যে বর্তমান প্রযুক্তির একটা যে কিছু কিছু শব্দ রয়েছে, যেমন ধরো ফেসবুক, আমরা সবাই কিন্তু এই শব্দটার সাথে পরিচিত। এখন এই ফেসবুককে আমরা যদি বাংলা পরিভাষা করতে গিয়ে মুখচ্ছবি বা বদন বই, এই বুক মানে বই, ফেস মানে মুখ, তো মুখচ্ছবি বা বদন বই এভাবে কেউ লিখেছে আমি দেখেছি। তো এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের পরিভাষা আসলে কি করবে, বরং আমাদের ভাষাকে আরও কঠিন করে তুলতে চেষ্টা করবে, বা এই ধরনের পরিভাষা আসলে প্রয়োজন নেই, বা যারা এটা ব্যবহার করার চেষ্টা করছেন আমার মনে হয় যে এটা একটা অপ্রয়োজনীয় প্রচেষ্টা। তাহলে এই যে ইনস্টাগ্রাম বলো, ভাইবার বলো, হোয়াটসঅ্যাপ বলো, কিছু কিছু যে শব্দগুলো প্রযুক্তিগত শব্দ, এগুলো সবাই আমরা কিন্তু বুঝি। সেই ক্ষেত্রে এইসব শব্দগুলো কিন্তু পরিভাষার প্রয়োজন নেই। পরিভাষা হতে হবে এমন যেই পরিভাষাটা আড়ষ্টতাহীন হবে, যে পরিভাষাটা সর্বজন স্বীকৃত হবে, যেটা সহজবোধ্য হবে এবং যেটা কোনো একটি বিশেষ অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারবে, তখনই আমরা সেই পরিভাষাটিকে গ্রহণ করব। এখন এই যে পরিভাষা নির্মাণ বলা হয়েছে, যে পরিভাষা নির্মাণের সময় আমাদের কিন্তু বেশ কয়েকটি উপায় আমরা অবলম্বন করে থাকি, বা পরিভাষা নির্মাণের কয়েকটি উপায় আছে। একেবারেই যে শুধু অনুবাদ হবে বিষয়টি কিন্তু অনুবাদেরও কয়েকটি ক্ষেত্র আছে। যেমন বলা হচ্ছে যে পূর্বে ব্যবহৃত শব্দ তার সাথে নতুন শব্দ জুড়ে দিয়ে পরিভাষা তৈরি করা যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ বলি এখানে, যে ভাইস চ্যান্সেলর, তাহলে চ্যান্সেলর শব্দটি কিন্তু ইংরেজি ভাষায় আছে এবং এই চ্যান্সেলর শব্দটিকে আমরা বাংলায় পরিভাষা করেছি আচার্য। তো যেহেতু আচার্য শব্দটি ব্যবহার করা হয়েছে, তখন ভাইস চ্যান্সেলর এটাকে আমরা কিন্তু উপাচার্য, এভাবে আমরা কিন্তু পরিভাষা ব্যবহার করতে পারি। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কিন্তু ভাইস চ্যান্সেলর শব্দটা যেমন বলি, আবার উপাচার্য শব্দটা, পরিভাষার যে শব্দটা, এটাও কিন্তু আমরা ব্যবহার করি। অর্থাৎ এটা মোটামুটি একটা সর্বজন স্বীকৃত একটি শব্দ হিসেবে আমাদের গৃহীত হয়েছে। শব্দটি এসেছে কিন্তু পরিভাষার মধ্য দিয়ে,
যে ভাইস চ্যান্সেলর সেটাকে আমরা বলেছি উপাচার্য। সেই ক্ষেত্রে কী হয়েছে, চ্যান্সেলর শব্দটির যে আচার্য ছিল তার সাথে ভাইস চ্যান্সেলর এটার একটা কিন্তু মিল রয়েছে, ফলে আমরা সেটার সাথে যে আচার্যের সাথে উপযুক্ত করে উপাচার্যের শব্দটিকে গ্রহণ করেছি। এটাকে বলা হয়েছে যে আগে ব্যবহৃত শব্দের সাথে অন্য কোনো শব্দ যুক্ত করে আমরা পরিভাষা নির্মাণ করতে পারি। পূর্বে ব্যবহৃত শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে একটা শব্দ ব্যবহার হচ্ছে একটা অর্থে, সেই অর্থকে পরিবর্তন করে আমরা কিন্তু পরিভাষা নির্ণয় করতে পারি। যেমন এখানে একটি উদাহরণ আছে, বর্ণ। বর্ণ মানে আমরা জানি কিন্তু লাল বর্ণ, নীল বর্ণ, তার মানে কি রঙকে বোঝাচ্ছে, যে এই শার্টটি হচ্ছে লাল সবুজ বর্ণের। হ্যাঁ, তাহলে এটি বর্ণ মানে রং। কিন্তু আবার বর্ণ শব্দটিকে আমরা কোন অর্থে পরে আবার ব্যবহার করলাম, সেটা হচ্ছে ধ্বনির যে প্রতীক বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে এটা কিন্তু কি হলো, যে পূর্বে ব্যবহৃত যে শব্দ সেই অর্থের আমরা পরিবর্তন ঘটিয়ে অন্য অর্থে নিয়ে আসলাম। বিশেষ করে ব্যাকরণের ক্ষেত্রে আমরা এ ধরনের যে পরিভাষার শব্দ, এইরকম আমরা বেশ কিছু পরিভাষার ব্যবহার দেখব। যেমন তুমি ধরো যে শব্দটা আছে পুরুষ, মানে যেটা ছেলেদেরকে বোঝায়, ব্যাকরণে কিন্তু সেখানে পরিভাষাটা ব্যবহার করা হয়েছে যে পুরুষ হচ্ছে, এখানে কিন্তু মানে পুরুষ বলতে তোমার উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, এইভাবে কিন্তু প্রয়োগের একটি বিধান হিসেবে ব্যবহার করা হয়েছে। সমাসের মধ্যে তুমি দেখবে যে দ্বন্দ্ব একটি সমাস রয়েছে, এবং আমরা সাধারণভাবে যে দ্বন্দ্ব শব্দটি ব্যবহার করি ঝগড়া বিবাদ অর্থে, কিন্তু ব্যাকরণে এই দ্বন্দ্ব সমাস, এটি ওইখানে কিন্তু সমাসের ক্ষেত্রে এই দ্বন্দ্ব শব্দটির অর্থ ধরা হয়েছে মিলন। তাহলে এইভাবে তোমার আগে ব্যবহৃত অর্থের শব্দের যে অর্থ, সেই অর্থের পরিবর্তন ঘটিয়েও কোনো ক্ষেত্রে নতুন পরিভাষা গ্রহণ করা হয় এবং সেটা ব্যবহার করা হয়ে থাকে। অন্য ভাষা থেকে ধার করা শব্দ, অন্য ভাষার কোনো শব্দ তুমি পরিভাষা হিসেবে ব্যবহার করে বাংলাতে নিয়ে আসতে পারো। যেমন ধরো এখানে একটি শব্দ দেওয়া আছে যে গ্রিন। গ্রিন শব্দটির পরিভাষা আমরা ব্যবহার করি সবুজ। আমরা কিন্তু সবুজ শব্দটি, আমাদের জাতীয় পতাকার রং সবুজ, বা আমি একটা সবুজ শার্ট পরে আছি আমরা বলি, তো সবুজ শব্দটি কিন্তু বাংলা শব্দ না, এটা ফার্সি শব্দ। তাহলে আমরা একটা ইংরেজি শব্দের পরিভাষা করতে গিয়ে কি করলাম, একটা ফার্সি শব্দকে ব্যবহার করলাম। এইভাবে অন্য ভাষা শব্দকে কিন্তু ধার করে এনে পরিভাষার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এরকম নিয়ম রয়েছে। আর চতুর্থ যেটা, সেটা হলো সোজাসুজি নতুন শব্দ নির্মাণ করা। একেবারেই নতুন একটি শব্দ তৈরি করা হবে অনুবাদ করে, যেটা আগে ছিল না, যেটা পূর্বে ব্যবহার করা হয় নাই, বা পূর্বে ব্যবহৃত শব্দের সাথে নতুন কিছু যুক্ত হয় নাই, বা বিদেশি আরেকটি শব্দকে সেখানে যুক্ত করা হয় নাই একটি শব্দের পরিবর্তে। এখানে সরাসরি নতুন একটি শব্দ যদি নিয়ে আসা হয়, যেমন সার্কেল। সার্কেল একটি শব্দ, এটার বাংলায় কিন্তু আমরা পরিভাষা করে নিয়ে এসেছি চক্র, যেটা গণিতের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয় চক্র। তাহলে এই চক্র শব্দটি, এই পরিভাষার এই শব্দটি কিন্তু একেবারেই একটি নতুন শব্দ। তাহলে এইভাবে আমরা কিন্তু পরিভাষাকে নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারি, এবং সেগুলো কিন্তু প্রচলিত নিয়ম রয়েছে। এই পরিভাষার প্রয়োজনীয়তা কি? এর আগে আমি বলেছি যে ভাষাকে সমৃদ্ধ করাই মূলত এর প্রয়োজনীয়তা। তারপরে কিছু প্রয়োজনীয়তা আমি এখানে আলাদা করে রেখেছি, সেগুলো যদি একটু তোমাদের শোনাই। পারিভাষিক শব্দ সংযোজিত হলে ভাষা অধিকতর সমৃদ্ধ হয়। এটা কিন্তু বরাবরই এটাই মূল কথা, যে পরিভাষার মধ্যে দিয়ে ভাষা সমৃদ্ধ হয়। পরিভাষা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে এবং গতিশীলতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। ভাষার যে সৌন্দর্য, এবং ভাষা যত বেশি সমৃদ্ধ হবে তত বেশি তো গতিশীল হবে। পারিভাষিক শব্দ বিদেশি শব্দের যথাযথ প্রতিশব্দ সৃষ্টি করে এবং ভাষাকে ঋদ্ধ করে, ভাষা প্রকাশের শ্রীবৃদ্ধি ঘটায়। কাছাকাছি কিন্তু আসলে বিষয়গুলো, যে মূল কথা যেটা, যে পরিভাষা কী করে ভাষাকে সমৃদ্ধ করে। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানে প্রাত্যহিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাংলা শব্দের ব্যাপক ব্যবহার নিশ্চিত করার জন্য পারিভাষিক শব্দ আবশ্যিক। এই জিনিসটা কিন্তু আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে আমরা বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ বলো বা অন্য ভাষার শব্দ আমরা সেটা কেন গ্রহণ করব? আমরা তো সেটাকে অনুবাদ করে আমাদের যতটা সম্ভব আমরা কিন্তু পরিভাষা যদি ব্যবহার করি, পরিভাষাগুলো কিন্তু অনেকটা নিজের ভাষা, নিজের দেশের শব্দ হিসেবে পরিণত হয়, কারণ এটা আমরা অনুবাদ করে নিয়েছি, ফলে এটা বিদেশি শব্দ না। সুতরাং দেখা যায় যে সেই ক্ষেত্রে আমাদের ভাষার যে গতিশীলতা, ভাষার যে তোমার বলা যায় সৌন্দর্য, এবং ভাষার যে গঠন রীতি, সেগুলো ঠিক রেখে ব্যবহার করা হয়, ফলে ভাষা কিন্তু অনেক বেশি
শ্রুতিমধুর হয়, ভাষা ব্যবহার করতে অনেক বেশি সহজবোধ্য হয়। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতির ফলে নতুন ধ্যান ধারণার সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে নতুন নতুন শব্দের উৎপত্তি হচ্ছে, যেটা একটু আগে আমি বলেছি। বাংলা ভাষায় সেই শব্দগুলো পারিভাষিক হিসেবে গ্রহণ করা হলে যদি গ্রহণ করা যায় তাহলে বাংলা ভাষা অধিকতর সমৃদ্ধ হবে। এটা একটা প্রস্তাব। আমরা বলতে পারি যে যেসব শব্দগুলো আছে প্রযুক্তিগত শব্দ, সেই সব শব্দগুলো যদি আমরা বাংলা ভাষায় আনতে যদি আমরা পারি তাহলে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ হবে। যেমন একটা গান প্রকাশের ক্ষেত্রে বলা হয় যে নতুন একটি গান রিলিজ করা হলো, নতুন একটি চলচ্চিত্র রিলিজ হলো, তো রিলিজ শব্দটি ইংরেজি। তো সেখানে যদি আমরা বলি যে এটা গান প্রকাশিত হলো, তাহলে রিলিজের বদলে প্রকাশ শব্দটি আমরা পরিভাষা হিসেবে গ্রহণ করলাম এখানে। এতে কি হয়, আমাদের নিজের ভাষা ব্যবহারের যে একটা আনন্দ বা ভাষার যে প্রয়োগের একটা বলা যায় যে সহজবোধ্যতা, সেই জিনিসটি কিন্তু আমাদের হয় এবং একটা নিজস্বতা সেখানে থাকে, ভালো লাগা থাকে। এইভাবে আমরা বিভিন্ন তোমার বলা যায় এখন সময়ের সাথে সাথে বিভিন্ন প্রযুক্তিগত কত নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সেই সব শব্দগুলোর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পরিভাষা যদি ব্যবহার করতে পারি, পরিভাষা যদি আমরা নতুন শব্দ তৈরি করতে পারি, এটা নিঃসন্দেহে আমাদের বাংলা ভাষায় নতুন শব্দ হিসেবে গৃহীত হবে এবং আমাদের ভাষাকে সমৃদ্ধ করবে এবং এটাও আমাদের ব্যবহার করতেও সহজবোধ্য হবে, আমাদের নিজেদের ভাষার ব্যবহৃত রীতি অনুযায়ী থাকবে। একটু আগে যেটা বলছিলাম যে পরিভাষার সাথে বিদেশি ভাষা বা শব্দের মধ্যে পার্থক্য কী, সেটা কিন্তু আমি আগেই বলেছি যে পরিভাষা হলো মাতৃভাষার প্রয়োজনে ব্যবহৃত বিদেশি বা দেশীয় শব্দের অনুবাদ বা ভাবানুবাদ। এটা কিন্তু মূলত বিদেশি শব্দের ভাবানুবাদ, আর বিদেশি শব্দ হচ্ছে বিদেশি ভাষার মূল শব্দ, যেটা আগে তোমাদের উদাহরণ দিয়েছি যে যখন তুমি চ্যান্সেলর বলছো তখন কিন্তু সেটা একটা বিদেশি শব্দ, কিন্তু যখন তুমি আচার্য বলছো তখন এটি তোমার কিন্তু একটি পারিভাষিক শব্দ। যখন ভাইস চ্যান্সেলর বলছো ইংরেজিতে তখন এটা একটা বিদেশি শব্দ, কিন্তু যখন উপাচার্য বলছো তখন এটি পারিভাষিক শব্দ। তাহলে একটা মজার ব্যাপার দেখো যে আমরা কিন্তু অনেক পরিভাষা ব্যবহার করে অভ্যস্ত আমরা আছি, যেমন একই সাথে আবার দুইটা শব্দ আমরা ব্যবহার করি, এরকমও আছে। যেমন এই যে তোমার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা বলবো যে ইউনিভার্সিটি শব্দটা আমরা প্রচুর ব্যবহার করি, আবার বিশ্ববিদ্যালয়ের শব্দটা আমরা প্রচুর ব্যবহার করি। কিন্তু কলেজের ক্ষেত্রে যেটা হয়, কলেজটা আমরা যেভাবে ব্যবহার করি সাধারণ কথায়, আমরা কিন্তু মহাবিদ্যালয় সেভাবে ব্যবহার করি না। এরকমভাবে দেখা যায় যে অনেক শব্দের পরিভাষা তৈরি হয়েছে কিন্তু পরিভাষাগুলো সেভাবে ব্যবহার করা হয় না। ইংরেজি শব্দটাই একেবারেই ব্যবহার করা হচ্ছে বা বিদেশি শব্দটাই ব্যবহার করা হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে পরিভাষা আমরা ব্যবহার করি, সেখানে আমরা বিদেশি শব্দ আর ব্যবহার করি না। আবার কোনো ক্ষেত্রে দুইটাই আমরা ব্যবহার করছি, এরকম কিন্তু ক্ষেত্র আছে। এবং দেখা যায় যেটি বেশি সহজবোধ্য মনে হয় মানুষের কাছে, ব্যবহার করে যেটি বেশি ভালো লাগে, মানুষ কিন্তু সেই শব্দটি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো পারিভাষিক শব্দের অর্থ কেবল একটি বিশেষ অর্থে বা বিশেষ উদ্দেশ্যেই ব্যবহার করা হয়, আর বিদেশি শব্দের কিন্তু অনেক সাধারণ শব্দ থাকতে পারে, অনেক ক্ষেত্রে একাধিক অর্থ থাকতে পারে। আমরা যেমন সমার্থক শব্দের বেলায় বলি, আমাদের যেমন জননী শব্দটা বা মা, এই মা শব্দের অনেকগুলো সমার্থক শব্দ আছে, মাতা, জননী, জন্মদাত্রী, অনেকভাবে ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা দেখি যে ইংরেজি বলো বা বিদেশি শব্দ বলো, এরকম কিন্তু একাধিক প্রতিশব্দ রয়েছে। পারিভাষিক শব্দের এরকম প্রতিশব্দ থাকে না। এটা একটা মূল বিষয় যে পারিভাষিক শব্দটা একটি বিশেষ অর্থে গ্রহণ করা হয়। যেমন আমাদের এই মা শব্দটি যদি অন্য কোনো ভাষার কেউ, পৃথিবীতে কত ভাষা আছে, অন্য কোনো ভাষার তারা যদি এই শব্দটিকে অনুবাদ করে তারা গ্রহণ করে, তখন তো তাদের ক্ষেত্রে এটা পারিভাষিক শব্দ হবে। তখন কিন্তু তারা এই জননী, জন্মদাত্রী বা ইত্যাদি এত শব্দকে নেবে না, তখন তারা ওই মা শব্দটির একটি প্রতিশব্দ তারা ব্যবহার করে সেটাকে পারিভাষিক শব্দ হিসেবে নেবে। ফলে পরিভাষার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে পরিভাষার ক্ষেত্রে একটি প্রতিশব্দকে কিন্তু গ্রহণ করা হয়, একাধিক প্রতিশব্দকে নয়। পারিভাষিক শব্দের প্রয়োগ বিধিতে আমরা যে একটা জিনিস মনে রাখবো যে কোথায় আমরা পারিভাষিক শব্দ ব্যবহার করব, সেখানে মনে রাখতে হবে যে মূল ভাষার যদি যেখানে কোনো পরিভাষা নাই সেখানে প্রতিবর্ণ প্রয়োগ করাই উত্তম। যেখানে তোমার পরিভাষা যে আনতেই হবে, জোর করে ব্যবহার করতেই হবে এমন কোনো বিষয় নয়। আসলে আমি যেটা বলছিলাম যে ফেসবুক শব্দটা,
এটার কিন্তু পরিভাষা তোমাকে জোর করে করার কোনো প্রয়োজন নাই। তেমনি ফুটবল একটি শব্দ, ফুটবল শব্দটা কিন্তু একটি বিদেশি শব্দ এবং ফুটবল ইংরেজি শব্দ, এটা ওইভাবে ব্যবহার করা আছে। এটার কোনো তোমার পরিভাষার দরকার নেই। এখানে তুমি কিন্তু প্রতিবর্ণ ব্যবহার করলে পারো। ইংরেজিতে তোমার যেভাবে লিখে বাংলায় তুমি বাংলা বর্ণ দিয়ে লিখছো, বাংলা উচ্চারণ দিয়ে লিখছো। মূল ভাষার পরিভাষাটি অপ্রচলিত হলে সেখানেও কিন্তু প্রতিবর্ণ ব্যবহার করাই ভালো। যদি পরিভাষাটি অপ্রচলিত হয়, রেডিওর পরিভাষা আছে বেতার। তো আমার মনে হয় যে আমাদের সবারই এটা নিশ্চয়ই মনে হবে যে বেতারের চেয়ে রেডিও শব্দটাই আমরা বেশি ব্যবহার করে অভ্যস্ত। সেই ক্ষেত্রে তোমার রেডিও শব্দটা ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা কিন্তু নাই, অসুবিধা সেই ক্ষেত্রে হয় না। ফটোকপি, তুমি যদি এখানে বলো প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি বা প্রতিলিপি, তার চেয়ে ফটোকপি ভালো। এই শব্দটি বরং অধিক গ্রহণযোগ্য এবং অধিক মানুষ ব্যবহার করে, সেই ক্ষেত্রে ব্যবহার করা ভালো। যেমন এখানে একটি উদাহরণ দিয়েছে যে আমরা যদি একটা ডিগ্রির কথা বলি, যে আজকে তাপমাত্রা কত, 32 ডিগ্রি সেলসিয়াস, এটা সবাই কিন্তু আমরা বুঝি। এই ক্ষেত্রে তুমি যদি বলো যে মান নির্ণায়ক একটা বিশেষ শব্দ যদি বলো যে আজকের তাপমাত্রা 32, মানে এখানে ডিগ্রির বদলে অন্য কোনো একটা শব্দ জোর করে ব্যবহার করার চেষ্টা করো, সেটা আসলে প্রয়োজন নেই। যেটা সর্বজনবোধ্য, গ্রহণযোগ্য, সকলেই বোঝে, সেই ক্ষেত্রে পরিভাষার প্রয়োজন নেই। যেমন এই যে এখানে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, টেলিফোন নষ্ট হয়ে গেছে। টেলিফোনের তোমার পরিভাষা করা হয়েছে দুরালোপনী। তো দুরালাপনী নষ্ট হয়ে গেছে বললে অনেকে বুঝতে পারবে না। ঠিক তেমনি টেলিভিশন, এটাকে কিন্তু দূরদর্শন পরিভাষা করা হয়েছিল। দূরদর্শনটা অনেকেই আসলে বুঝে না, বরং টেলিভিশনটাই সবাই বুঝে। তাহলে এইসব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেই ক্ষেত্রে আমাদের পরিভাষা শব্দটি অধিক গ্রহণযোগ্য এবং অধিক সহজবোধ্য, সেই ক্ষেত্রে আমাদের কষ্টকল্পিতভাবে পরিভাষা ব্যবহার করার প্রয়োজন নেই। এই পরিভাষা ইংরেজি, ফার্সি, আরবি যে কোনো ভাষা থেকেই নেওয়া যেতে পারে। তাহলে এক কথায় আমরা আসলে পরিভাষার যে বিষয়টা, আমরা কিন্তু আশা করি আজকের আলোচনায় পরিষ্কার হলাম। খুব বড় আলোচনা ছিল না। পরিভাষা মূলত অনুবাদকৃত প্রতিশব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে যেটা বিদেশি শব্দকে আমরা হুবহু ব্যবহার করে থাকি, পরিভাষার ক্ষেত্রে আমরা সেখানে অনুবাদ করে একটা প্রতিশব্দ ব্যবহার করে থাকি। এবং আমরা কিন্তু খেয়াল করলাম যে পরিভাষা করার ক্ষেত্রে আমাদের 4টি বিষয়কে মনে রাখতে হবে। এটা সহজবোধ্য হতে হবে, এটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে, এটা যেন আড়ষ্টতা না থাকে, এবং এটার যেন একটি বিশেষ অর্থ থাকে। এই বিষয়টি আমরা খেয়াল করব। এবং পরিভাষা নির্ণয়ের ক্ষেত্রেও আমাদেরকে 4টি নিয়ম আমরা বলেছি। সেটা অন্য কোনো শব্দ আগে ব্যবহার করা হয়েছে, তার সাথে নতুন কোনো শব্দ জুড়ে দিয়ে পরিভাষা তৈরি করা যেতে পারে। শব্দটি অন্য অর্থে আগে ব্যবহৃত হয়েছে, তুমি আবার নতুন অর্থে পরিভাষা হিসেবে নিতে পারো। আবার তুমি কিন্তু কি করতে পারো, বিদেশি কোনো শব্দকে পরিভাষা করার ক্ষেত্রে অন্য আরেকটি বিদেশি শব্দ ব্যবহার করতে পারো। যেমন যে গ্রিন এবং সবুজের কথা আমি বলেছি, গ্রিনটা ইংরেজি, তার সবুজ আমরা পরিভাষা করে নিয়েছি, কিন্তু সবুজ হচ্ছে ফার্সি শব্দ। এভাবে তুমি করতে পারো। আবার সম্পূর্ণ নতুন শব্দ ব্যবহার করতে পারো। মূল বিষয় যেটি, মূল উদ্দেশ্য হলো আমাদের ভাষাকে সমৃদ্ধ করা এবং সহজবোধ্য করা, গতিশীল করা। ফলে এই সহজবোধ্য এবং গতিশীল করার জন্য যেই ক্ষেত্রে আমাদের পরিভাষা ব্যবহার করা প্রয়োজন, পরিভাষা ব্যবহার করলে আমাদের ভাষা যদি গতিশীল হয়, পরিভাষাটি যদি সহজবোধ্য হয়, পরিভাষাটি যদি সর্বজন বোধ্য হয়, সবার কাছে সরল একটি অর্থপূর্ণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই সব ক্ষেত্রে পরিভাষা আমরা গ্রহণ করব, যা আমাদের ভাষাকে সমৃদ্ধ করবে, ভাষাকে গতিশীল করবে, ভাষার মানকে উন্নত করবে, ভাষার নিজস্ব ঢঙে পরিভাষাগুলো ব্যবহৃত হবে। আর যেসব ক্ষেত্রে পরিভাষা ব্যবহার করা কষ্টকল্পিত, যেখানে বিদেশি ভাষাটি সকলের গ্রহণযোগ্য, বিদেশি ভাষাটি সকলেই বোঝে, সেইখানে জোর করে পরিভাষা ব্যবহার করা কিন্তু আমাদের সমীচীন হবে না। সুতরাং আমরা এই কথাগুলোকে মনে রেখেই আমরা পরিভাষাকে যদি ব্যবহার করি, তাহলে সেই পরিভাষা আমাদের ভাষাকে সমৃদ্ধ করবে এবং আমাদের বলা যায় যে সহজবোধ্যতা, শ্রুতি মাধুর্য সব কিছুকেই বৃদ্ধি করবে ভাষার ক্ষেত্রে। তো আশা করি পরিভাষা সম্পর্কিত এই আলোচনায় পরিভাষা কী, পরিভাষা কীভাবে করা যায়, পরিভাষা করার উপায়গুলো কী কী, কোন কোন ক্ষেত্রে আমরা পরিভাষা ব্যবহার করব বা করা উচিত, সে বিষয়ে আমরা একটা সুস্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাসে এর পরের কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।